হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঠশালা। আমাদের চ্যানেল পাঠশালাতে সকলকে স্বাগত। তো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এটা স্পেশালি তোমাদের মারগ্রাম হাই স্কুলের জন্য গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু অন্যান্য যারা স্কুলের আছে তারাও দেখতে পারো। সবার জন্যই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক। তো দেখো, আমাদের যে প্রথম প্রশ্ন আছে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের চরিত্র লেখো। তো দেখো, আমি এখানে উত্তর লিখে দিয়েছি। সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈন্যদের মধ্যে সংগঠিত একটি ব্যাপক বিদ্রোহ। এই বিদ্রোহের প্রধান কারণ ছিল সৈন্যদের মধ্যে অসন্তোষ, যা পরবর্তীতে গণ অসন্তোষে অসন্তোষে রূপ নেয়। এটি মহাবিদ্রোহ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ নামেও পরিচিত। বেশ, তো তোমরা আগে প্রথমে জানিয়ে দিলে একটু যে সিপাহী বিদ্রোহটা কি। ঠিক আছে, মোটামুটি জানিয়ে দেওয়ার পরে এবার তোমরা হেডিং দিবে সিপাহী বিদ্রোহের চরিত্র। তো প্রাথমিকভাবে সিপাহী বিদ্রোহ, এটা হবে তোমাদের প্রথম পয়েন্ট। তো প্রাথমিকভাবে সিপাহী বিদ্রোহ কি, কিভাবে শুরু হয়েছিল সেটা এখানে লেখা আছে। দেখো, বিদ্রোহটি মূলত ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সিপাহীদের মধ্যে শুরু হয়েছিল, যারা এনফিল্ড রাইফেলের ব্যবহারের বিষয়ে ক্ষুব্ধ ছিল। তাদের ধারণা ছিল যে রাইফেল কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার করা হচ্ছে, যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ঠিক আছে, তো তোমরা জানো যে রাইফেলের যে কার্তুজ সেখানে গরু আর শূকরের চর্বি ব্যবহার করা হয়েছিল, এরকম কিন্তু তাদের মধ্যে ধারণা ছিল। ঠিক আছে, গণ অসন্তোষ তৃতীয় পয়েন্ট। বিদ্রোহ দ্রুতই কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। কৃষক, কারিগর এবং অন্যান্য শ্রেণীর ব্রিটিশ শাসনের প্রতি অসন্তুষ্ট ছিল এবং তারাও বিদ্রোহে যোগ দেয়। 3 নম্বর পয়েন্ট দিবে নেতৃত্ব। বিদ্রোহের কোনো একক কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানীয় নেতা যেমন মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, লক্ষ্মী ভাই বিদ্রোহের নেতৃত্ব দেন। তো তোমরা জানো যে কিন্তু কোনো একজন সিঙ্গেল লিডার কিন্তু এটাকে লিড করেনি, কোনো একজন নেতা ছিল না যে তোমার এই পুরো বিদ্রোহটাকে লিড করেছিল। ঠিক আছে, তো বিভিন্ন এলাকাতে বিভিন্ন নেতা ছিল, সেগুলো যেমন তোমাদের মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, লক্ষ্মী ভাই। ঠিক আছে, তারপর তোমাদের দ্বিতীয় বাহাদুর শাহ ছিল। বেশ, তারপরে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ। বিদ্রোহের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণও ছিল। ব্রিটিশ সরকারের স্বৈরাচারী নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং দেশীয় শিল্পের প্রতি অবজ্ঞা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করে। তো বিদ্রোহের পিছনে অন্যতম আরেকটি কারণ ছিল রাজনৈতিক অর্থনৈতিক। ব্রিটিশ সরকারের স্বৈরাচারী নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা, দেশীয় শিল্পের প্রতি অবজ্ঞা, এগুলো কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল, যার ফলে মানুষ কি করে, এই বিদ্রোহ কিন্তু শুরু করে। বেশ, তারপরে ধর্মীয় কারণ। ধর্মীয় বিভাজন ও বিদ্রোহের একটি কারণ ছিল। ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করা হয়। দেখো, ব্রিটিশ সরকার কি চেষ্টা করছিল, যাতে হিন্দু আর মুসলিমকে কিন্তু ভাগ করা যায়। সেই কারণেও কিন্তু আহ, এটা একটা কারণ হচ্ছে তোমাদের সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, বেশ। ফলাফল দেখো, বিদ্রোহীটি ব্রিটিশ সরকার কঠোরভাবে দমন করে। এই বিদ্রোহের ফলস্বরূপ ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে নেয় এবং ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দেখো, ভারতীয়দের সেরকম কোনো কিন্তু আহ, এটার ফলে কিন্তু কোনো সুবিধা কিন্তু হয়নি, বরঞ্চ কারা এর ফায়দা পেয়েছিল, এর ফায়দা বা সুবিধা নিয়েছিল ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার। ঠিক আছে, ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় ব্রিটিশ সরকার। প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা ছিল, তারপর কার হাতে চলে যায়, ব্রিটিশ সরকারের কাছে চলে যায়। ঠিক আছে, তারপরে সিপাহী বিদ্রোহ ছিল লাস্ট, যে 2 লাইন লিখবে যে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ব্যাপক গণ অসন্তোষ, যা সিপাহী বিদ্রোহ হিসেবে শুরু হলেও পরবর্তীতে গণ বিদ্রোহে রূপ নেয়। তো এটা তোমরা লাস্টে 2 লাইন লিখে দেবে, এটা বলে কনক্লুড করে দিলে। ঠিক আছে, বেশ। নেক্সট যে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লিখো। বেশ, চিরস্থায়ী বন্দোবস্ত একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1793 সালে বাংলায় চালু করে। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল জমিদারদের জমির মালিকানা প্রদান, তাদের থেকে একটি
নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করা, এই ব্যবস্থার কিছু সুবিধা ও অসুবিধাও ছিল। বেশ, তো সুবিধা বলে আগে প্রথমে পয়েন্ট দিবা, তো সুবিধা কি কি ছিল? বেশ, সুবিধা কিন্তু তোমার সাধারণ মানুষের জন্য ছিল না, সুবিধা সরকারের জন্যই ছিল। ঠিক আছে, ব্রিটিশদেরই সুবিধা ছিল, এবং যারা জমিদার ছিল তাদেরও একটু সুবিধা ছিল। বেশ, সরকারের জন্য স্থিতিশীল রাজস্ব, এই ব্যবস্থার ফলে ব্রিটিশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তির নিশ্চয়তা পেত, যা তাদের বাজেট ব্যবস্থাপনায় সুবিধা এনে দিত। যেহেতু চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, তো একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব ওরা ফিক্সড করে দিত, ওই রাজস্বই কিন্তু কৃষকদেরকে দিতে হতো। ঠিক আছে, তো তাদের সরকার কিন্তু নিশ্চিন্তে থাকতো যে আমরা তো এতটুকু রাজস্ব পাবোই। ঠিক আছে, বেশ, জমিদারদের জমির মালিকানা, জমিদাররা জমির স্থায়ী মালিকানা লাভ করে এবং তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। বেশ, যারা জমিদার ছিল তারা জমির স্থায়ী মালিকানা লাভ করে, যার ফলে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। এটা তাদের জন্য সুবিধা ছিল, কাদের জন্য? জমিদারদের জন্য। বেশ, রাজনৈতিক সুবিধা, এই ব্যবস্থার মাধ্যমে জমিদার শ্রেণী ব্রিটিশ শাসনের সমর্থক হয়ে ওঠে, যা ব্রিটিশদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তো জমিদারদেরকে যেহেতু একটু বেশি পাওয়ার দিয়েছিল, তো তারা কিন্তু ব্রিটিশদের সাপোর্টে চলে যায়, যেটা ব্রিটিশদের জন্য কিন্তু ভালো হয়, ব্রিটিশদের জন্য একটা সুবিধা হয়। ঠিক আছে, এবার অসুবিধা কি কি ছিল? দেখো, অসুবিধা কিন্তু সবই ছিল কৃষকদের জন্য। কৃষকদের শোষণ, জমিদাররা যেহেতু জমির মালিক ছিল, তাই তারা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। তবে কিছু ক্ষেত্রে জমিদাররা অতিরিক্ত খাজনা আদায় করত, যা কৃষকদের দুর্দশার কারণ ছিল। হয়তো খাজনা নির্দিষ্ট পরিমাণ আদায় করতোই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কোনো কোনো সময় বেশি বেশি করে খাজনা কিন্তু নিয়ে নিত কৃষকদের কাছ থেকে, তার ফলে কৃষকদের দুর্দশা দেখা দিত। বেশ, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ভূমিহীনতা, খাজনা পরিশোধ করতে না পারলে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো, যার ফলে ভূমিহীনতার সমস্যায় দেখা দেয়। বেশ, যদি কোনো কৃষক খাজনা দিতে না পারতো, তো কৃষকদের কি করা হতো? তাদের কাছ থেকে সেই জমি কিন্তু ছিনিয়ে নেওয়া হতো। বেশ, নেক্সট পয়েন্ট হচ্ছে কৃষি উন্নয়নে বাধা, জমিদাররা জমির উন্নয়নে খুব একটা আগ্রহী ছিল না, কারণ তারা একটি নির্দিষ্ট হারে রাজস্ব পেত। এতে কৃষির উন্নতিতে বাধা সৃষ্টি হয়। দেখো, জমিদাররা তো জানতে যে আমরা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পাবোই, তো ওরা কি আর দেখবে যে জমির ঠিকঠাক জমির উন্নয়ন হচ্ছে কি হয় না? তারা দেখবে না, কারণ তাদের কাছে যে তারা যে রাজস্ব নেবে সেটা ফিক্সড, কৃষকদেরকে সেটা দিতেই হবে, না দিলে তারা জমি কি করে নিত? ছিনিয়ে নিত। তো সেই জন্য আর জমির উন্নতির দিকে ধ্যান দিত না। বেশ, বৈষম্য, বেশ, শ্রেণী বৈষম্য হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত সমাজে জমিদার ও কৃষক এই দুটি প্রধান শ্রেণীতে বিভাজন সৃষ্টি করে, যা সামাজিক অস্থিরতা কারণ হয়ে দাঁড়ায়। বেশ, তারপরে হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা খাজনা পরিশোধ করতে পারতো না, ফলে তাদের উপরে আরো চাপ সৃষ্টি হতো। তো প্রাকৃতিক দুর্যোগ যদি বাই চান্স হয়ে গেল, তাহলে তো কৃষকদের ধরো খাজনা পরিশোধ করতে অসুবিধা হয়ে যাবে, তখন কিন্তু তাদের উপর আবার চাপ সৃষ্টি হতো। ঠিক আছে, তো চিরস্থায়ী বন্দোবস্ত যেহেতু তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতেই হবে, তো যদি ফসল নষ্টও হয়ে যায় তাও দিতে হবে। ঠিক আছে, বেশ, এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত একদিকে যেমন ব্রিটিশ সরকারের জন্য স্থিতিশীল রাজস্বের ব্যবস্থা করেছিল, তেমনি অন্যদিকে কৃষক ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। কৃষক সমাজের উপর কি করেছিল? নেতিবাচক প্রভাব ফেলেছিল। বেশ, নেক্সট নেক্সট কোশ্চেন আমাদের আছে, দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব লেখো। ভারতের রেলপথ প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বাণিজ্যিক ও প্রশাসনিক সুবিধার প্রসার ঘটানো। তবে এর কিছু ইতিবাচক প্রভাবও ছিল, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত পরিবহন ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টি। একই সাথে পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাবও দেখা গেছে। ভারতের রেলপথ প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ও প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো। এভাবে লেখার পরে তোমরা এবার শুরু করবা। প্রথমে উদ্দেশ্য বলে হেডিং দিবা। দেখো, বাণিজ্যিক সুবিধা, প্রথম পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক সুবিধা। ব্রিটিশ সরকার ভারতে রেলপথ স্থাপন করে তাদের উৎপাদিত পণ্য দ্রুত এবং সহজে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে চেয়েছিল, যা তাদের বাণিজ্যিক স্বার্থে সহায়ক ছিল। তো রেলপথ স্থাপন করে কি করেছিল? তারা তাদের উৎপাদিত পণ্য দ্রুত দেশে অন্যান্য জায়গায় পৌঁছে দিত, তাহলে তাদের ব্যবসা বাণিজ্যতে সুবিধা হতো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ।
রেলপথের মাধ্যমে ব্রিটিশরা তাদের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা সুসংহত করতে চেয়েছিল। দ্রুত সৈন্য ও রসদ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। তো রেলপথ কি করে সামরিক এবং প্রশাসনিক ক্ষমতার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ তুমি ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্য পাঠাবা, ঠিক আছে, তখন খুব সহজে কিন্তু রেলের মাধ্যমে পাঠানো যাবে। বেশ, সম্পদ আহরণ। ব্রিটিশরা রেলপথ ব্যবহার করে ভারতের প্রাকৃতিক সম্পদ সহজে সংগ্রহ করতে চেয়েছিল, যা তাদের দেশের বাইরে রপ্তানি করতে সুবিধা হতো। তো রেলপথের সাহায্যে কি হতো, দেশের বাইরে কিন্তু রপ্তানি করতেও সুবিধা হতো প্রাকৃতিক সম্পদ ভারতের। এবার আমরা আসবো নেক্সট পয়েন্ট, প্রভাব। দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। রেলপথের কারণে বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহ করে। রেলপথের ফলে বাণিজ্য আর শিল্প দুটোরই কি ঘটে, প্রসার ঘটে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। বেশ, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থা। রেলপথের মাধ্যমে দ্রুত এবং সহজে মানুষ ও পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা সম্ভব হয়। তো রেলপথ যেহেতু হয়, রেলপথে খুব দ্রুত তখন যাওয়া যেত, তাছাড়া তখন সেরকম যোগাযোগ ব্যবস্থা অত ভালো ছিল না, ঠিক আছে। তো রেলপথই তোমাদের দ্রুত কোনো জায়গায় যাওয়ার জন্য একটা ভালো পরিবহন ব্যবস্থা ছিল। বেশ, কর্মসংস্থান সৃষ্টি। রেলপথ নির্মাণ এবং পরিচালনার জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়, ঠিক আছে। রেলপথ যখন নির্মাণ করবে তখন তো প্রচুর লোক লাগবে, তখন প্রচুর কিন্তু কর্মসংস্থান হবে, অর্থাৎ কাজ বেরোবে প্রচুর, তো মানুষ অনেক কাজ করতে পারবে। বেশ, সামাজিক পরিবর্তন। রেলপথের কারণে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ে, যা সামাজিক পরিবর্তন ও উন্নয়নের ভূমিকা রাখে। পরিবেশগত প্রভাব। রেলপথ নির্মাণের ফলে বনভূমি ধ্বংস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। বেশ, এবার নেগেটিভ যে প্রভাবগুলো, নেতিবাচক যে প্রভাব, সেগুলো দেখো। রেলপথ নির্মাণ হয়েছিল, তার ফলে অনেক বনভূমি কিন্তু ধ্বংস হয়েছে, তার ফলে পরিবেশের উপর খারাপ প্রভাব পড়বে, ঠিক আছে। অর্থনৈতিক শোষণ। ব্রিটিশরা রেলপথ ব্যবহার করে ভারতের সম্পদ শোষণ করে, যা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। ভারতের সম্পদ ওরা বাইরে নিয়ে চলে যেত। সাংস্কৃতিক প্রভাব। রেলপথের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ বাড়ে, যা সংস্কৃতির আদান প্রদানে সাহায্য করে, এটা কিন্তু ভালো। তো অন্য জায়গার সংস্কৃতি আর এক জায়গার সংস্কৃতির সাথে, হ্যাঁ, কি হয়েছিল, যোগাযোগ বেড়েছিল, আদান প্রদান বেড়েছিল। বেশ, ভারতে রেলপথ প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বাণিজ্যিক ও প্রশাসনিক সুবিধা অর্জন করা, এবং তবে এর ফলে ফলস্বরূপ কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। আমরা দেখলাম দু রকম প্রভাবই, নেতিবাচক ইতিবাচক। দেখো, রেলপথ একটা ভালো জিনিস তৈরি করে গেছে ব্রিটিশরা, এটা একটা ভালো জিনিস বলতে পারি, কিন্তু ওদের এর নেতিবাচক প্রভাবও ছিল। যেমন দেখো, পরিবেশ, বনভূমি ধ্বংস হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, অর্থনৈতিক শোষণ। ভারত থেকে অনেক সম্পদ কিন্তু ওরা বাইরে নিয়ে চলে গেছিল ওদের দেশে, ঠিক আছে। ওরা কিন্তু ওদের সুবিধার জন্য তৈরি করেছিল, কিন্তু এটা পরবর্তীকালে আমাদেরও সুবিধা হয়ে যায়, ঠিক আছে। বেশ, পরবর্তী যে কোশ্চেন আছে আমাদের, বঙ্গভঙ্গের কারণ কি, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেশ, বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সিকে দুটি নতুন প্রদেশে বিভক্ত করার একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এর প্রধান কারণ ছিল ব্রিটিশ সরকারের প্রশাসনিক সুবিধার জন্য বড় একটি প্রদেশকে ভাগ করা, কিন্তু এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বাংলা অঞ্চলের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। দেখো, বঙ্গভঙ্গের প্রধান কারণগুলো হলো প্রশাসনিক সুবিধা। ব্রিটিশ সরকার মনে করত বাংলা প্রদেশের আকার অনেক বড় হওয়ায় প্রশাসন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, তাই তারা প্রদেশটিকে ভাগ করে দুটি ছোট প্রদেশে পরিণত করতে চেয়েছিল, যা তাদের জন্য শাসন করা সহজ হবে। কিন্তু এটা তাদের আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য দেখো, নিচে লেখা আছে, রাজনৈতিক উদ্দেশ্য। বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার বাংলা অঞ্চলের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। তারা মনে করত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই আন্দোলনকে দুর্বল করা যাবে। তো হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল অ্যাকচুয়ালি তারা। তার ফলে কি হবে, যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো হচ্ছিল সেগুলোকে বন্ধ করা যাবে বা দুর্বল করা যাবে, ঠিক আছে। এটাই ছিল মূল উদ্দেশ্য। বেশ, অর্থনৈতিক কারণ। পূর্ববঙ্গ ছিল তুলনামূলকভাবে পশ্চাৎপদ এবং এখানে আধুনিকীকরণের অভাব ছিল। ব্রিটিশ সরকার চেয়েছিল কলকাতা কেন্দ্রিক আধুনিকীকরণ থেকে পূর্ববঙ্গকে দূরে রাখতে। তো পূর্ববঙ্গ যেটা ছিল, বর্তমানে যেটা বাংলাদেশ, সেটা তোমার কি করেছিল, চেষ্টা করেছিল যে
তোমার আধুনিকীকরণ থেকে দূরে রাখতে। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পরে বাংলা প্রদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। একে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন শুরু হয়, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বড় প্রতিরোধ ছিল। 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়। বেশ, তো এই কটা কোশ্চেনের আমি উত্তর কিন্তু আজকে করে দিয়েছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে এগুলো লিখতে পারো, অথবা তোমরা নিজেও তৈরি করতে পারো। নিজে তৈরি করলে বেশি বেটার, ঠিক আছে? তো আমি এটা লিখে দিয়েছি মোটামুটি। এবার তোমরা নিজেও তৈরি করতে পারো। এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আরও কোশ্চেন আছে যেগুলো আমি পরের দিন করাবো। এখানে আরও যেমন দু একটা লেখা আছে, কংগ্রেসের সুরাট অধিবেশনের কেন গুরুত্বপূর্ণ, অধিবেশন হবে, ঠিক আছে? কংগ্রেসের চূড়ান্ত অধিবেশন কেন গুরুত্বপূর্ণ তোমরা জানো? কারণ সেখানে নরমপন্থী আর চরমপন্থী দুটো দলে ভাগ হয়ে গেছিল কংগ্রেস, ঠিক আছে? বেশ, তারপরে তোমাদের টিকা লিখতে হবে। নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় সংবাদপত্র আইন, জ্যোতিরাও ফুলে এলবার্ট বিল বিতর্ক, এই টিকাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। স্পেশালি মারগাম হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে পরের দিন কিন্তু আরো যে কোশ্চেন আছে ওগুলোরও উত্তর করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।